আজকের অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হয়েছেন এবং আজকের একটি সুন্দর প্রোগ্রামে আপনারা ডিসিপ্লিনারি ওয়াইজে সকাল থেকে অনেক কষ্ট করে যাচ্ছেন এবং কথাগুলো অ্যাবজর্ব করছেন এবং নতুনভাবে কিভাবে আমরা কাজ করতে পারি সেই স্বপ্ন নিয়ে আপনারা আপনাদের অভিযাত্রা জারি রেখেছেন। আপনাদেরকে আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। বেসিক্যালি আমি আমার ছোট্ট কিছু স্টোরি বলবো। তার আগেই আজকে সকাল থেকে বেশ অস্বস্তিতে আছি। বাংলাদেশের সাধারণত পলিটিক্যাল অ্যাসপেক্টে কাজ করতে গেলে অনেক জায়গায় সভা সমিতি শুভেচ্ছা বক্তব্য বিভিন্ন জায়গায় দিতে হয়। এর মধ্যেই লাস্ট কাপল অফ ডেজ এগো আমি ৭১ টিভিতে একটা ইন্টারভিউ দিয়েছিলাম এবং সেখানে হলো তাদের প্রতিষ্ঠা শুভেচ্ছা একটা বক্তব্য দিয়েছিলাম প্রতিষ্ঠা বার্ষিকী। তো ৭১ টিভি তো বেশ ফেসিবাদী মুজাম্মল বাবু থেকে যারা ছিল সবাই একটা কোলাবোরেটর ছিল এবং আওয়ামী লীগের যে বিচার হওয়া উচিত ৭১ টিভিতে যারা সংশ্লিষ্ট ওই সময় কলা কৌশলী ব্যক্তিবর্গ ছিল তাদেরও বিচার হওয়া উচিত। কিন্তু পরবর্তীতে আমি শুভেচ্ছা বক্তব্য দিয়েছি যেহেতু টিভি চ্যানেলটা চলমান রয়েছে এবং অনেকেই নতুন ম্যানেজমেন্ট এসেছে। তো যারা নেটিজেনরা এটাতে দুঃখ পেয়েছেন আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আমরা চাই যে মিডিয়া সেক্টর থেকে শুরু করে বিভিন্ন যারা ফেসিবাদের অংশ ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং এটা একটা স্বাধীন মিডিয়া কমিশন গঠনের মাধ্যমে বাংলাদেশ সরকার নির্বাচনের আগে উদ্যোগটা নিয়ে তাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করবে। দ্বিতীয়ত আমরা একটু ডিসিপ্লিনারি ওয়াইতে থাকি। জি না আমি আপনাদের সেই বক্তব্যকে রেসপেক্ট করছি এবং আমরা এটার যে ৭১ টিভিতে আমরা যখন আন্দোলন করতেছিলাম ক্যাম্পাসে আন্দোলন করতেছিলাম তখন একটা সময় কিন্তু আমরা বয়কট করেছিলাম। আরো অনেকগুলো টিভি চ্যানেল ছিল। তবে আমরা সরকারকে আহ্বান জানাবো যে একটা স্বাধীন তদন্ত মিডিয়া কমিশন গঠন করা হোক। যেহেতু এখন যিনি আমাদের তথ্য উপদেষ্টা রয়েছেন তিনি ছাত্রদের মধ্য থেকে এসেছেন, তো ওনাদেরকে এই পালসটা আরো বেশি করে বুঝতে হবে। দ্রুত একটা মিডিয়া কমিশন গঠনের মাধ্যমে বিচারের আওতায় তাদেরকে আনতে হবে। আমরা আমাদের মূল বক্তব্যে ফিরে যাই, যেটা হলো আমরা আর কি ছোটখাটো উদ্যোক্তা অথবা এই আয়োজনের মধ্য দিয়ে যাচ্ছিলাম। আমাদের সামনে সেই সময়টা ছিল যে ক্যাম্পাসে আমরা গুটি কয়েকজন, আমাদের সামনে একটি নতুন রাজনৈতিক স্বপ্ন তৈরি করতে হবে, সকলের সাথে আমরা আলোচনা চলমান ছিল এবং সেই জায়গা থেকে আমরা একটি রাজনৈতিক স্টার্ট আপের উদ্যোগ নিয়েছিলাম এবং আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো আপনাদের সামনে থাকে আমাদের সামনে আরো বড় বড় চ্যালেঞ্জ ছিল। প্রথমত আমরা যখন কাজটা শুরু করি আমরা খুবই বটতলাতে ছিলাম এবং আমাদের কোনো ফাইন্যান্সিয়াল কোনো ম্যানেজমেন্ট ছিল না। বিভিন্ন এনজিও সেক্টর বা বিজনেস যখন চালু করা হয় বিভিন্ন উদ্যোক্তা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট সেখানে এসে থাকে, কিন্তু পলিটিক্যাল ক্ষেত্রে যে কোনো একটা রিস্কই থাকে। আমাদের যারা ফেরিতে ছিল ভাই বন্ধু বিভিন্ন জায়গায় চাকরি করতেছিল ৫০০-১০০০ টাকা ছোট ছোট কিছু স্মল আকারে টাকা নিয়ে তখন আমরা আমাদের কাজগুলো চালিয়ে যেতাম। একটা পর্যায়ে আমাদের সামনে মানে শেখ হাসিনার মতন একটা জগদ্দল পাথরও আমাদের সামনে এসেছিল এবং বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন থাকে। আমরা কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া না থেকেই একটি স্বাধীন চিন্তা চক্র আড্ডা চালু করি, যেটার মধ্য দিয়ে আমরা নতুনভাবে বাংলাদেশকে একটি পথে যাত্রা নিয়ে যাওয়ার জন্য কাজ শুরু করি। শুধু তাই নয়, আমাদের যখন যারা বন্ধু বান্ধব ছিল জেএনইউতে এবং যাদবপুর ইউনিভার্সিটিতে, ইন্ডিয়াতে, শ্রীলঙ্কা, নেপাল, আমরা যখন বিভিন্ন প্রতিনিধি দলের সাথে কথা বলতেছিলাম তাদের মধ্যেও আমরা একটা এক্সপায়ারেশন দেখতে পেলাম। সাউথ এশিয়াতে যারা ছিলেন, সাউথ এশিয়াতে বিজেপির মতন একটা বড় শক্তি যার রাহুল গ্রাসে অনেকগুলো পলিটিক্যাল আসপেক্ট থেকে শুরু করে জনমুক্তির যে লড়াইটা অনেকাংশে একটা তীব্র চ্যালেঞ্জের মুখে পড়ে। আমরা আমাদের ছোট ছোট স্কেলগুলোতে কাজ করতেছিলাম। জেএনইউতেও বটতলাতে আড্ডা চলতেছিল, যাদবপুরেও চলতেছিল, শ্রীলঙ্কা যেগুলো ইউনিভার্সিটিতে চলতেছিল অলরেডি তারা আমাদের পূর্বেই তাদের একটা আপরাইজিং কমপ্লিট করেছিল। এদিকে যারা মায়ানমার আছে তাদের সাথেও আমাদের কথা হচ্ছিল, বিভিন্ন জায়গায় আমাদের কথা হচ্ছিল। আমরাও চিন্তা করতেছিলাম সেই সময় বাংলাদেশে মোদি আসতেছিল, সেখানেও আমরা প্রটেস্ট করেছিলাম। শেখ হাসিনাকে যে কোনো মূল্যে তারা নির্বাচনী রাতের ভোট ডাকাতির মাধ্যমে তারা রাখতে চাচ্ছিল, সেখানেও আমরা প্রতিবাদ করেছিলাম।
তো লাস্ট যেটা 24-এর ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনের পরে সবাই আশাহত হয়েছিল যে না, বাংলাদেশে আর কোনো আশা নেই, শেখ হাসিনা আর 5 বছর থাকবে, আমাদের এটা মেনে নিতেই হবে। এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো হতাশ হয়ে গিয়েছিল। কিন্তু কিছু তরুণ স্বপ্নিক ছেলে ছিল যাদের সহচর্যে এবং একসাথে কাজ করার কারণে আমরা সেই জায়গাটা ক্রস করতে পেরেছিলাম। তো স্টোরিটা এই জন্যই বলছিলাম, যারা উদ্যোক্তা হচ্ছেন বিভিন্ন জায়গার ক্ষেত্রে, আপনাদের সামনে এমন অনেক প্রতিবন্ধকতা আসবে, কিন্তু আমরা আপনাদেরকে হলফ করে বলতে পারি যেই স্টুডেন্টগুলো এখন কাজ করতেছে এবং ন্যাশনাল একটা অ্যাসপাইরেশন সৃষ্টি হচ্ছে, তাদের একটা জাতীয় মুক্তির আকাঙ্ক্ষা রয়েছে। আমরা শুধু বাংলাদেশ নয়, যা আপু বলেছিলেন, আমরা সাউথ এশিয়াতে এবং গ্লোবাল স্টেজে বাংলাদেশকে এমন একটা জায়গায় ম্যাপিং স্টেজে নিয়ে যেতে চাই, যেখানে আপনার যে অনাগত সন্তান এবং ভবিষ্যতে যারা আসবে প্রজন্ম, তারা প্রাউডলি বলতে পারবে আই এম বাংলাদেশি পিপল, এবং তার সেই পাসপোর্টটা দেখিয়ে সেখানে সে কখনো হিউমিলিয়েশনের কোনো শিকার হবে না। এই পর্যায়ে আমরা নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠন করেছিলাম, সেখানে আমরা একটি আন্দোলনের মধ্যে দিয়ে গিয়েছিলাম, কিন্তু এই আন্দোলনটার পরে আমরা আবার নতুন একটা প্রক্রিয়া আমাদের যেতে হয়, যে বাংলাদেশে গত 15 ইয়ার্সে লিডারশিপ ক্রাইসিস ছিল। আপনারা যখন কোম্পানি করতে যান, কোম্পানিরও এই ধরনের অনেক অ্যাসেট ম্যানেজমেন্ট প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আমরা নতুন করে জাতীয় নাগরিক কমিটি বানিয়েছি, কিছু লিডারশিপ ক্রিয়েট করেছি, বিভিন্ন জায়গায় ট্রেন আপ করেছি, মানুষের সাথে স্কেল আপ করেছি, যাতে হলো নতুন এই রাজনৈতিক যে চ্যালেঞ্জটা এসেছিল, এর মধ্যে আমাদের সরকার গঠন করতে হয়েছে, বিভিন্ন জায়গায় আলোচনা করতে হয়েছে, 180টির মতন মুভমেন্ট আমাদের ঠেকাতে হয়েছে। বিভিন্ন ফরেন ইন্টারভেন্সের যে গোয়েন্দা সংস্থা, সেগুলো বাংলাদেশে অনেকাংশে অ্যাক্টিভ ছিল, সেখানে কাজ করতে হয়েছে। অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলার পরবর্তীতে আমরা একটা রাজনৈতিক দল গঠন করি। রাজনৈতিক দল গঠনের পরে আমাদের সামনে বড় একটি বাধা সামনে এসে পড়ে, কারণ বিভিন্ন এনজিও অথবা বিজনেস সেক্টর যে ফাইন্যান্সিয়াল যে মডেল রয়েছে সেটা কাজ করে থাকে, কিন্তু বাংলাদেশের যে ফাইন্যান্সিয়াল মডেল পলিটিক্যাল সার্কেলে যেটা চলে, এটা মোস্ট অফ দ্য রিজনে সেখানে আমরা দেখতে পেলাম যে একটা চাঁদাবাজি নির্ভর একটা হলো বাংলাদেশের সংস্কৃতি চলমান। আমরা যে 3 তারিখে যে কথাটা বলেছিলাম, আমরা পুরনো ফেসিবাদী ব্যবস্থার আমরা বিলোপ চাই, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, সেটাতে আমরা নেগেট করলাম। যদি আমরা নেগেট করে থাকি, ফিউচার মডেলটা কি হতে পারে, তখন আমাদের যারা বন্ধুজন রয়েছে মালয়েশিয়া এবং অন্যান্য দেশে, আমরা তাদের সাথে আলোচনা করলাম। সেখানে তারা তরুণ প্রজন্ম নতুন ফাইন্যান্সিয়াল মডেল নিয়ে আলোচনা চলমান দেখেছে, কিভাবে এই রাজনৈতিক ক্ষেত্রে চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় দখল বাণিজ্য করে যে ধরনের একটি ফাইন্যান্সিয়াল মডেল তারা বিভিন্ন এই সংস্কৃতি দক্ষিণ এশিয়াতে চলতেছে, সেটা থেকে মুক্তি পেয়ে কিভাবে নতুন একটি মডেলে যাওয়া যায়। সেখানে ক্রাউড ফান্ডিং আইডিয়াগুলো আসে, বিভিন্ন জায়গায় অনেকগুলো আমাদের আইডিয়াগুলো আসে, এবং সেখানেও আমরা আমাদের কাজগুলো শুরু করি। এই স্টোরিগুলো বলতেছি যে আমরাও কিন্তু প্রতিনিয়ত এই যে পলিটিক্যাল স্টার্ট আপের ক্ষেত্রে প্রতিনিয়ত প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা কিন্তু থেমে নেই। আমাদের বাংলাদেশের বড় বড় দলের সামনে এখন আমরা দাঁড়িয়ে গিয়েছি, একটি দল গিয়েছে, আরেকটি বড় দল আমাদেরকে ধরার জন্য অপেক্ষায় আছে, যে একবার বলতেছে যে তোমরা তো বাচ্চা ছেলেরা ইলেকশন করতে পারবে না, একবার আমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছিল, ওরা কি পারবে, আমাদেরকে তো ক্ষমতা থেকে নামাতে পারবে না। মানে হাজার ধরনের কিন্তু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমরাও যাচ্ছি। ইনশাল্লাহ আমরা পার্লামেন্টে যাব এবং সরকার গঠন করবো, এটাতে বাংলাদেশের 18 কোটি মানুষের কোনো সন্দেহের কোনো অবতারণা রাখার প্রয়োজন নেই। আমরা যখন এই সরকারের সামনে দাঁড়িয়েছিলাম, ছোট্ট একটা উদাহরণ বলি, আমরা তখন সরকারকে বলেছিলাম যে আমরা বাংলা মোটর যাব, তারা কর্ণপাত করে নাই। আমরা বলেছিলাম যে আমরা ফার্ম গেট যাব, তারা বলতেছে না, এবং পরবর্তী বলেছিলাম যে আমরা গণভবন যাব, তারপরে তারা কর্ণপাত করে নাই। বাট আমরা যখন গণভবনে গিয়েছি, তারা হলো আপনারা দেখেছেন সচক্ষে সবাই প্লেনের ছবিগুলো হলো ভারতে পালিয়ে গিয়েছিল। ভবিষ্যতেও আমরা বলেছিলাম বাংলাদেশে একটা বুলেটের রেভলিউশন হয়েছে, আগামীতে হলো ব্যালটের রেভলিউশন হবে। এই তরুণ প্রজন্মকে সেই ব্যালটের রেগুলেশনে বাংলাদেশের কোনো শক্তি নাই যারা প্রতিহত করতে পারবে। ইনশাআল্লাহ আমরা জয়ী হব। সেই ক্ষেত্রে এই তরুণ প্রজন্মকে আমরা চাঁদাবাজি, বিভিন্ন যে রাজনৈতিক কালচার রয়েছে সেগুলো থেকে মুক্ত করে আপস্কেল করার জন্য, ব্যবসায়িক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য আমরা একটা অ্যাসোসিয়েশন গঠন করি, ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশন, যেটার মাধ্যমে চাচ্ছি যে ক্ষুদ্র এবং মাঝারি যারা উদ্যোক্তা রয়েছে তাদের একটি বড় ধরনের পলিটিক্যাল সাপোর্টও দরকার হয়। পলিটিক্যাল সাপোর্টটা এই জন্য প্রয়োজন হয়, যারা পলিসি লেভেলে কাজ করে ওইখানে পলিটিক্যাল স্টেক হোল্ডার বড় একটা অংশগ্রহণ থাকে, সেই ক্ষেত্রে যাতে ওইখানে এই অংশগ্রহণগুলো আমরা এনশিওর করতে পারি, যাতে মাঠ লেভেলে যারা কাজ করতে পারতেছে
সেখানে তাদের কাছে আমরা যাব, যে কোন সমস্যাগুলো তারা ফেস করতেছে সেগুলো নিয়ে এসে সেটা পার্লামেন্ট হোক আর ভবিষ্যতের যে কোনো জায়গায় আমরা ওই তরুণ প্রজন্মকে ডিসিশন মেকিং এ আমরা নিয়ে যাব। তখন তারা তাদের যে অবস্টাকল গুলো ফেস করেছে সেই জায়গাতে তারা যদি কাজ করতে পারে, আরো যারা বাংলাদেশে নতুনভাবে স্বপ্ন দেখছে যে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা হওয়ার জন্য, তাদের জন্য পাথওয়েটা অনেক বেশি ইজি হয়। এই প্রক্রিয়াটার জন্য আমরা এই অ্যাসোসিয়েশনটা করেছি। ইনশাআল্লাহ আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, ভবিষ্যতেও কাজ করবেন, এটা নিয়ে অনেক দূর আমরা এগিয়ে যাব। এবং বাংলাদেশে যে পলিটিক্যালি ফাইন্যান্সিয়াল মডেল কালচার রয়েছে, চাঁদাবাজি, মাঝখানে মিছিল মিটিং এ যাওয়া, টাকা ইনকাম করা, এগুলো আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমি একজন ক্ষুদ্র পলিটিক্যাল উদ্যোক্তা হিসেবে যে জিনিসটা বলতে চাই, আমরা আমাদের দেশের ক্ষেত্রে নেশন স্টেটের ক্ষেত্রে যে ইনস্টিটিউশনগুলো রয়েছে, এটা একজন ভাই বলেছিল, এসএমই ফাউন্ডেশন রয়েছে এবং এনবিআর রয়েছে, ফাইন্যান্সিয়াল অনেকগুলো ইনস্টিটিউশন রয়েছে। এগুলোকে যেমন শক্তিশালী করে আমরা কাজ করব, তেমনি ভাবে আমরা এই দক্ষিণ এশিয়াতে পিপলস ইকোনমিকে কিভাবে আমরা নতুন করে মানুষের সামনে নিয়ে আসতে পারি, অর্থাৎ জনগণের যে অর্থনীতি, জন অর্থনীতি, এটার কিভাবে আমরা নতুন করে এই জায়গায় মূল্যায়ন করতে পারি, যেটা আমাদের সামনে অনেকগুলো উদাহরণ রয়েছে। চায়না রয়েছে, ভিয়েতনাম রয়েছে, তারা আমাদের সামনে গার্মেন্টস ব্যবসা শুরু করেছে, তারা অনেক দূর এগিয়ে গিয়েছে, কিন্তু আমরা এখনো সেই জায়গাতে স্ট্রাগলিং করতেছি। আমরা কেন পারতেছি না? সেই জায়গাতে যখন আমাদের বন্ধুরা এসেছিল এই গণ অভ্যুত্থানের পরে, তারা আমাদেরকে জিজ্ঞেস করেছিল যে আপনাদের পলিটিক্যাল পার্টির আপনাদের সামনের পলিসিটা কি হবে। সেখানেও আমরা বলেছিলাম, বর্তমানে যারা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা রয়েছে, গত 15 বছরে তারা অনেক বড় ধরনের নির্যাতনের শিকারের মধ্যে দিয়ে গিয়েছে। শুধু দলের নির্দিষ্ট কর্মীদেরকে বিভিন্ন জায়গায় পুরস্কার দেওয়া হয়েছে, দলের নির্দিষ্ট কর্মীদেরকে বিভিন্ন ব্যাংক লোন দেওয়া হয়েছে, যাদের কোনো একটা কোম্পানির কোনো ফরম্যাট নাই, কোনো কিছু নাই, বিভিন্ন একটি ডাইনাস্টিক পলিটিক্সের সাথে ইনভলভমেন্ট ছিল, তাদেরকে সেখানে নিয়ে হলো আঙ্গুল ফলে কলা গাছ বানানো হয়েছে। আপনারা বাংলাদেশের যদি একটু হিসাব করে দেখবেন, প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানকে একদম খালি করে দেওয়া হয়েছে। সেখান থেকে আপনার বিভিন্ন জায়গায় যে স্টার্ট আপ প্রজেক্টগুলো রয়েছে, সেটা থেকে তারা যেভাবে লোপাট করেছে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে বাংলাদেশের যে এই যে তরুণ প্রজন্ম, তারা যে নতুন ভাবে দাঁড়াবে, তাদের সেই মেরুদণ্ডটা ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু আমরা আছি, ইনশাআল্লাহ কাজ করবো ভবিষ্যতে। দল মত উঠতে গিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য আমরা কাজ করব। আমরা যতদিন বাংলাদেশে থাকবে, বাংলাদেশ নিরাপদ থাকবে। আমাদের রক্তের উপর দিয়ে বাংলাদেশের উপর কেউ আঘাত করতে হবে, এর আগে কেউ পারবে না ইনশাআল্লাহ। আমরা সেই ক্ষেত্রে যারা আন্দোলনে এসেছিল বড় একটা দাবি নিয়ে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এখন ভবিষ্যতেও যদি কোনো দল এসে এই ধরনের এসএমই ফাউন্ডেশন থেকে শুরু করে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের মেরিট বেস সোসাইটি তৈরি করে না করে আবার যদি অন্যান্য আগের মতো যে সিস্টেমগুলো গিয়েছিল, দল বাস কোনো এসএমই রিলেটেড কোনো সেক্টর তৈরি করে, সেটা হলো আপনাদেরকে ঠেকিয়ে দিতে হবে। এবং আমরা চাই একটা ফেয়ার জাস্টিস বেসড সোসাইটি, যেখানে মেরিট বেসড হবে। কোনো দলের সাথে অ্যাফিলিয়েটেড হওয়ার কারণে, কোনো ব্যক্তির সাথে অ্যাফিলিয়েটেড হওয়ার কারণে, কোনো পরিবারের সাথে অ্যাফিলিয়েটেড হওয়ার কারণে সে যে সুযোগটা পাবে, সেটার আমাদের বাংলাদেশে কবর রচনা করে দিতে হবে। আমাদের একমাত্র ভিত্তি হবে মেরিট। যে যতটুকু মেরিট বেসড প্রকিউরমেন্ট এবং বিভিন্ন জায়গা থেকে যেতে পারবে, তাকে সেই পর্যায়ে আমাদের ক্যাপাসিটি করতে হবে। এটা সেম আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই কাজটা করে থাকবো ইনশাআল্লাহ। আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে চাই, এটা আমাদের ক্লিয়ার মেসেজ। এবং সেই ক্ষেত্রে সোশ্যাল অ্যাসপেক্টের ক্ষেত্রে আপনাদের যে যে নতুন ভাবে উদ্ভাবনী যে শক্তিমত্তাগুলো রয়েছে, সেগুলোর সাথে আমরা পার্টি আকারে কাজ করব। আমরা আপনাদেরকে উপরে তুলে দেওয়ার চেষ্টা করব। আমরা আপনাদের হলো সার্ভেন্ট হিসাবে কাজ করব, আমরা আপনাদের রুলার হিসাবে ইনশাআল্লাহ কাজ করব না। আরেকটি যে বিষয়, সেটা হলো আপনারা জানেন যে আমরা আমাদের দলীয় যে অনেকে জিজ্ঞেস করে থাকে যে পলিসিগুলো কি হবে, আমরা কয়েকটা পলিসি সেখানে ইতিমধ্যে নিয়েছিলাম যে আমরা প্রো উইমেন বেসিকে কাজ করব। আমাদের যে নারী সমাজ রয়েছে, আপনারা গত দেখেছেন, গত 80-এর দশক থেকে গার্মেন্টস গুলো শুরু হয়েছে। এখনো আমাদের যারা মায়েরা বোনেরা
সেই সই সুতা ধরেছে, কলের উপরে বসেছিল, তারা এখনো কলের উপরে বসে রয়েছে। মানে তাদের জীবনের ভাগ্যের চাকার কোনো পরিবর্তন হয় নাই। আপনার মা, আপনার বোন, আপনার সন্তানের যিনি যাকে জন্ম দিয়েছে, আপনার সন্তানের লালন পালন যার হাতে, আমরা যদি তাদেরকে আপস্কিল করতে পারি, কোনো ব্যক্তি পরিচয় না, কোনো পুরুষ মহিলা এই পরিচয় না গিয়ে আমরা নতুনভাবে যদি তাদেরকে নিয়ে আসতে পারি একটি জায়গায়, তাহলে বাংলাদেশের ভাগ্যের চাকা ঘুরবে, আর না হয় বাংলাদেশের ভাগ্যের চাকা ঘুরবে না। আমাদের বড় একটা রয়েছে আলেম সমাজ, যার তাদের যে এডুকেশন ব্যবস্থা সেটা আমরা এখনো মেইন স্ট্রিম করতে পারিনি বলে তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অনেকে উদ্যোক্তা হচ্ছে। তাদেরকে কিভাবে ট্যাক্স সার্ভিসের আওতায় নিয়ে আসা যায়, কিভাবে নতুন নতুন করে তাদেরকে এই যে উদ্ভাবনী শক্তি বাংলাদেশে নতুন একটি জায়গায় যাবে সেই শক্তির সাথে একীভূত করতে হবে। কারণ এই জেনারেশনকে যদি আমরা পিছনে রাখি, নারীদেরকে যদি পিছনে রাখি, এই তরুণ প্রজন্মকে যদি পিছনে রাখি, ভবিষ্যৎ বাংলাদেশের যে পথযাত্রায় আমরা 2024-এ স্বপ্ন দেখেছিলাম সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে না। আর এই দায়িত্বটা জাতীয় নাগরিক পার্টি একা নিতে পারবে না। বাংলাদেশের সকল মানুষকে এগিয়ে এসে এটা আমাদের ন্যাশনাল ভিশন আকারে রূপান্তর করতে হবে এবং এই ভিশনের পিছনে বাংলাদেশের 18 কোটি মানুষকে হলেও কাজ করতে হবে ইনশাআল্লাহ। আজকে ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশন আমাদের এই ফ্রন্টটাতে আমরা কাজ করতেছি। যারা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা, যারা বড় ব্যবসায়ী, তাদের ক্ষেত্রেও আমরা কাজ করতেছি। আমরা দুইটা সেক্টরে দুইটা বার্তা দিতে চাই। যারা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা, যেহেতু আপনারা 15 বছরের নিপীড়নের শিকার ছিলেন, যেহেতু একদল ব্যক্তি বা বর্গকে হলো সকল সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, আমরা আমাদের এই আজকের ফোরাম থেকে আপনাদের পক্ষ থেকে সরকারকে আহ্বান জানাবো যে গত 15 বছরে যারা এসএমই খাতে লুণ্ঠন চালিয়েছিল, বিভিন্ন জায়গায় নিপীড়ন চালিয়েছিল, একটি স্বাধীন কমিশন করে তাদেরকে আইনের আওতায় আপনারা এনে দৃষ্টান্তমূলক বিচার করুন এবং গত 15 বছরে শেয়ার মার্কেট থেকে শুরু করে লাখ লাখ কোটি কোটি বাংলাদেশের তরুণ প্রজন্মের চোখে যে জল ছড়ানো হয়েছিল, তাদের হাতে আপনারা বিচারের ভার ছেড়ে দিন। জনতার আদালতে তাদেরকে বিচার করবো ইনশাআল্লাহ। যদি আপনারা না করতে পারেন, আমরা যতদিন বাংলাদেশে থাকবো, যারা গত 15 বছরে এসএমই খাতে লুণ্ঠন চালিয়েছিল, খুন, হত্যাযোগ্য গুম চালিয়েছিল, আমরা তাদেরকে বাংলাদেশে বিচার করবই। এই ক্ষেত্রে কোনো দ্বিমত হবে না। আগামী পার্লামেন্টে যদি আমরা সংসদ সরকার গঠন করি, আমরা প্রত্যেককে ধরে ধরে ইনশাআল্লাহ বিচারের আওতায় আনব। দ্বিতীয়ত যে বিষয়টা, বাংলাদেশে বড় বড় যে বিজনেস গ্রুপগুলো রয়েছে, তারা হলো এসএমইর ক্ষেত্রে যে মিডলম্যান বিজনেসগুলো, তারা হলো আদানি গ্রুপের কাছে গিয়ে বলে, ভাই আপনি বাংলাদেশে বিদ্যুৎ ব্যবসা করবেন, আমি কিছু জমি অ্যাকোয়ার করে দিই, মানে দালালি বিজনেস তারা শুরু করেছে। এগুলো বড় বড় বাংলাদেশের গ্রুপগুলো। আমাদের যদি এই ধরনের বড় বড় গ্রুপ বানানোর সক্ষমতা না থাকে, আমরা এখন বন্দরের যে গ্রুপটা সাইড পাওয়ার ট্যাগ, একটি বাংলাদেশের আওয়ামী ফেসিজমের একটি অংশ ছিল, এই সাইড পাওয়ার ট্যাগ পুরো বন্দর ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছিল। আমাদের নতুন ভাবে যে আমরা বন্দর ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন একটি স্বাপ্নিক যাত্রা দেখেছিলাম বাংলাদেশে, এখনো তারা বন্দর ব্যবস্থাপনায় কিভাবে থাকে, এটা বাংলাদেশ সরকারের কাছে প্রশ্ন। আমাদের এমন এমন কোম্পানি করতে হবে যারা শুধু বাংলাদেশ বিওয়ান দা বাংলাদেশ গিয়ে গ্লোবাল এরিনাতে যদি কাজ করতে পারে, তাহলে হয়তোবা আমাদের যারা ইয়াং জেনারেশন রয়েছে তারা সেখানে চাকরি থেকে শুরু করে উদ্যোক্তা থেকে শুরু করে অনেক ক্ষেত্রে হলো কাজ করতে পারবে। সেই ক্ষেত্রে আমাদের সরকার জায়গা থেকে সরকার উদ্যোগ গ্রহণ করতে পারবে। আমরা গত 10 মাসে বাংলাদেশের যারা রাইজিং মিডল ক্লাস রয়েছে, তরুণ প্রজন্ম যারা রয়েছে, যারা যোগ্যতা করেছিল নতুন বাংলাদেশ গঠনের জন্য, এই 10 মাসে এই রাইজিং মিডল ক্লাস এবং তরুণদের জন্য এই সরকার কোনো কিছু করে নাই। এই সরকার বাংলাদেশে যেমন দায়িত্ব রয়েছে তাদের একটি সুষ্ঠু ইলেকশন দেওয়া, তার আগে এই সরকারের বড় দায়িত্ব রয়েছে তরুণ প্রজন্মের কাছে। এবং যারা ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা, যেটার বিনিময়ে উনি বিক্রি করে হলো একটি নোবেল পাইল এবং উনি আজকে সরকারে রয়েছে, অথচ সরকারে গিয়ে বর্তমান প্রধান উপদেষ্টা হয়ে সেই সকল সোশ্যাল বিজনেসম্যান যারা উদ্যোক্তা রয়েছে তাদের কথাই তিনি আজকে ভুলে গেলেন। ক্ষমতার পাওয়ারে গিয়ে আপনি যেই জায়গা থেকে রূপ থেকে এসেছেন, আপনার সেটাকে মনে রাখতে হবে এবং যেই তরুণ প্রজন্মের রক্তের উপরে দাঁড়িয়ে বর্তমান উপদেষ্টা প্যানেল আছে, তাদেরকে শুধু সেখানে আরাম কেদারা এবং এসি রুমে বসে বড় বড় কথা না বলে মাঠে এসে তরুণ প্রজন্মের সাথে অতীতে যেভাবে রাষ্ট্র শাসকরা, নায়কেরা বিভিন্ন ক্ষেতে খামারে গিয়ে
মাঠে গিয়ে কাজ করে নতুন বাংলাদেশ পুনর্গঠনের স্বপ্ন দেখিয়েছেন, তাদেরকে সেইভাবে কাজ করতে হবে। আরাম কাদারা বসে যদি তারা কাজ করে নতুন বাংলাদেশ তারা পুনর্গঠন করতে পারবে না। ইনশাআল্লাহ আমরা যখন সরকার গঠন করব, ভবিষ্যতে তরুণ প্রজন্ম পার্লামেন্টে যাবে, আমরা এই ধরনের কর্মসূচিগুলো নিয়ে আমরা যাব। আমরা শাসকের ভূমিকা অবতীর্ণ হব না। আমরা যেখানে শোষণের মধ্য দিয়ে নতুন শাসন ব্যবস্থা কায়েম করতে চাই বাংলাদেশে, আমরা জনগণের সেবক হিসাবে কাজ করব, জনগণের মধ্য দিয়ে গিয়ে কাজ করব এবং জনগণের যেই আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা রাষ্ট্রীয় জায়গা থেকে সকল জায়গায় আমরা বাস্তবায়নের জন্য আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ইনশাআল্লাহ আমাদের কাজগুলো চলমান থাকবে। আজকে যারা উপস্থিত হয়েছেন এখানে, আপনাদের সকলকে ধন্যবাদ। যারা মিডিয়া ভাইয়েরা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভবিষ্যৎ বাংলাদেশ পুনর্গঠনে যারা মিডিয়া ভাইয়েরা রয়েছেন, অনেকে মজু জার্নালিজম করছেন, অনেকে মেইন স্ট্রিমে জার্নালিজম করছেন, আপনারা ফেসিবাদের কোনো অংশ হবেন না এবং নতুন বাংলাদেশ পুনর্গঠনে আপনাদের যতটুকু শক্তিমত্তা রয়েছে, আপনাদের উপরে জাতি তাকিয়ে রয়েছে, আপনারা সেই জায়গায় যারা ফেসিবাদে আপনাদের যারা সহচর আওয়ামী ফেসিজম রিজিমের অংশ হিসেবে কাজ করেছে, তাদেরকে জনতার আদালতে তুলে দেন। কোনো মবল পেশির মাধ্যমে নয়, বিচারিক প্রক্রিয়ার মধ্যে তাদের বিচার করতে হবে, স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে হবে। এসএমইর মাধ্যমে যাদেরকে বাংলাদেশে প্রিপেয়ার করা হয়েছে এসএমই সেক্টরে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং বাংলাদেশে নতুন করে একটি এসএমই রিলেটেড ডেভেলপমেন্ট অথরিটি, যেভাবে বিডা কাজ করতেছে, এই ধরনের একটি ডেভেলপমেন্ট অথরিটি বোর্ড করতে হবে, যে বোর্ডের মাধ্যমে বাংলাদেশকে একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পুনর্গঠন করতে হবে। সেই প্রত্যাশা এবং আশা আকাঙ্ক্ষা জানিয়ে আপনাদের দীর্ঘ সময় নিয়ে অনেক বিরক্ত করার জন্য দুঃখ প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।